সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের সতর্কতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এত জনপ্রিয় কেন হলো? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল অ্যান্ড কসমেটিক প্রসিজিয়ার, যেটি আমাদের ন্যাচারাল অ্যাপিয়ারেন্সকে এনহ্যান্স করছে। সেটা কিভাবে আমাদের টোন টেক্সচারকে ইমপ্রুভ করে, আনইভেন টোনকে ইভেন করে। এরপর এটি কিছু রিজেনারেটিভ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আছে যেটি আমাদের কোলাজেন ইলাস্টিনকে বুস্ট করে, স্কিন ফার্ম প্লাম্প হয়, এবং সেই সাথে স্কিনের যে ব্যারিয়ার ড্যামেজ হয়, মানে সাধারণত এনভায়রনমেন্টাল স্ট্রেসার, আমাদের লাইফস্টাইল স্ট্রেসের কারণে যে আমাদের স্কিনের ব্যারিয়ার ড্যামেজ হয়, এটিকে রিপেয়ার করে। শুধু তাই নয়, কিছু কিছু অ্যাডভান্স অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আমাদের প্রিম্যাচুর এইজিংকে প্রিভেন্ট করে, আর্লি যে রিঙ্কেলগুলো দেখা দেয় সেগুলোকে স্মুথ করে এবং রিঙ্কেল পড়ার সম্ভাবনা কমিয়ে আনে, এবং ভলিউম যদি আমাদের লস হয় সেটিকেও রিস্টোর করে, স্কিনকে রাখে হাইড্রেটেড এবং প্ল্যান্ট। আচ্ছা, এই কারণেই সকলেই এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, এবং সেলিব্রিটিসরা যেহেতু এই ট্রিটমেন্টগুলো অ্যাভেল করছেন, ইনফ্লুয়েন্সরা এগুলো সম্পর্কে বলছেন, ফেমাস পার্সোনালিটিসরা নিচ্ছেন, তাদের রিভিউ শেয়ার করছেন, তো সেক্ষেত্রেই সকলেই ভাবে যে এ ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে আমি আমার সকল ধরনের ইমপারফেকশন, সকল ধরনের প্রবলেমকে আমি সলভ করতে পারবো। অনেক সময় কিন্তু ব্যাপারটি তা না। কেউ যদি মনে করে যে আমি অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা শুরু করতে চাই, সেটা আসলে কত বছর বয়স থেকে তিনি শুরু করতে পারেন? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আসলে ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্ট আছে, নন ইনজেক্টেবল, ইনজেক্টেবল, ডিভাইস রিলেটেড এবং ক্যাটেগরি এইজ হিসেবে। তো ট্রিটমেন্ট শুরুর আগে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে সকল ট্রিটমেন্ট সকলের জন্য না। প্রত্যেকের বডি কিন্তু ইউনিক, প্রত্যেকের স্কিনের টাইপটা ডিফারেন্ট, এবং এক একজনের ফেশিয়াল ম্যাপ, ফেসের ডায়াগ্রাম এবং কনসার্ন ডিফারেন্ট। যেমন একজন টিনেজারও কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে পারে যদি তার অ্যাকনে হয়, তার অ্যাকনে থেকে স্কার হয়, স্পট হয়, সে কারণে আমরা ডিভাইস রিলেটেড, কেমিক্যাল পিল, রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে সেটিকে নিতে পারে। আবার একজন অ্যাডাল্ট, তার যদি অ্যান্টি এজিং ইস্যুস থাকে, সে ধরনের ট্রিটমেন্ট নিতে পারে। তো সেক্ষেত্রে টিনেজাররাও নিতে পারে, তবে একজন সার্টিফাইড স্কিলড প্রফেশনালের কাছে পরামর্শ করে তারা এই ধরনের ট্রিটমেন্টগুলো শুরু করতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পার্লারও কিন্তু এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? একজন সার্টিফাইড স্কিলড প্রফেশনাল যখন ট্রিটমেন্টটি করবেন, ইমপ্লিমেন্ট করবেন তার ক্লায়েন্টের কাছে, তিনি কোন কিছু প্রোটোকল কিন্তু মেনটেন করবেন। সেটি কিন্তু যে কোনো কোনো অথেন্টিক বা সার্টিফাইড স্যালন যদি না হয়, সেখানে কিন্তু এগুলো হবে না। তো সেক্ষেত্রে একজন স্কিলড প্রফেশনাল কী কী মেনটেন করেন? প্রথমে কিন্তু তিনি পেশেন্টের সাথে কাউন্সেলিং করেন, এবং এই কাউন্সেলিং শুধু কাউন্সেলিং না, এর অনেকগুলো স্টেপ আছে। কাউন্সেলিং মধ্যে প্রথমে উনি পেশেন্টকে অ্যাসিওর করেন যে কোনো আনরিয়ালিস্টিক রেজাল্ট কিন্তু তিনি প্রোভাইড করতে পারবেন না। তার স্কিন টাইপ, তার ফেসের ডায়াগ্রাম এবং তার কনসার্ন অনুযায়ী যতটুকু সার্ভিস প্রোভাইড করতে পারবেন, রেজাল্ট যতটুকু ভিজিবল হবে, ততটুকুই তিনি তাকে অ্যাসিওর করবেন। আচ্ছা, এখানে কিন্তু কোনো ফলস কমিটমেন্ট নেই। এরপরেও তিনি কিন্তু পেশেন্টের যে মেডিকেল যদি কোনো ইস্যুস থাকে সেগুলোকে অ্যাসেস করবেন তার বডি, স্কিন, হেয়ার এবং অন্যান্য প্যারামিটার। ট্রিটমেন্টের আগে কিছু প্রি কেয়ার থাকে, আফটার কেয়ার থাকে, সেগুলো তাকে জানাবেন। এবং সেই সাথে সবথেকে যেটি ইম্পর্ট্যান্ট, উনি তার টিমকে ট্রেন করবেন, কারণ এটি কিন্তু একটা টিম ওয়ার্ক, এবং যে এনভায়রনমেন্টে করবেন সেটি স্টেরাইল কিনা সেটিও এনশিওর করবেন। এই সকল কিছু মিলিয়েই অথেন্টিক জায়গায় এবং সার্টিফাইড স্কিল প্রফেশনালের কাছে ট্রিটমেন্টগুলো নেওয়া উচিত। আরেকটি ব্যাপার হচ্ছে, এই ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে অনেকেই ভাবে যে ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে এবং এটি হবে পার্মানেন্ট। আচ্ছা, তো একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে আমি আমার পেশেন্টকে কি বলি যে কিছু কিছু ট্রিটমেন্ট হয়তো ভিজিবল রেজাল্ট আনে অল্প সময়ে, কিন্তু কিছু কিছু ট্রিটমেন্ট কিন্তু। আমি এই জায়গাটা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অনেক ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ডার্মাটোলজিস্টরাই সেটা হয়তো প্রমোট করছেন যে উইদিন 30 মিনিটসের মধ্যে
10 ইয়ার্স ইয়াঙ্গার লুক তারা দিয়ে দিবে, সেটি আসলে কিভাবে সম্ভব? অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, মানে অ্যাডভান্স অ্যাসিডিক ট্রিটমেন্ট আছে। এর মধ্যে একটি ট্রিটমেন্ট হচ্ছে আমরা কম্বিনেশন ট্রিটমেন্টে যদি বলি বোটক্স ফিলার এবং থ্রেড লিফট। আচ্ছা, এক্ষেত্রে হয় কি যে বোটক্সের ক্ষেত্রে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি কাজ করে, মানে রেজাল্টটা খুব ভিজিবল হয়, রেজাল্ট ওরিয়েন্টেড হয়। যেমন তার যদি ফাইন লাইন থাকে এবং এক্সপ্রেশন লাইন থাকে, স্ট্যাটিক লাইন মানে যেটা অলরেডি হয়ে গেছে, ডিপ হয়ে গেছে, সেটা হয়তো স্মুথ হয়, কিন্তু ফাইন লাইনটা অনেক সময় ট্রিটমেন্টের সাথেই কিছুটা ইরেজ হয়ে যায় এবং 4 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট আসে। তারা হয়তো ভাবছে যে আমার এই রিঙ্কেলটা 10 বছর ধরে এসেছে, কিন্তু এটা তো আমি 7 দিন বা 4 ঘন্টার মধ্যে অনেকখানি কমিয়ে ফেলেছি। এটি একটা অনেক সময় বলে না যে মানে পেশেন্টকে কাউন্সেলিংয়ের সময় হয়তো বলে, কিন্তু এক একজনের তো ট্রিটমেন্ট বডির ক্যাপাসিটি এক এক রকম, তাদের হাইড্রেশন লেভেল, তাদের ডিজেনারেশন লেভেল এক এক রকম। তো সকলের ক্ষেত্রে যে একই রেজাল্ট আসবে তা কিন্তু না। অর্থাৎ পার্সন টু পার্সন ভ্যারি করবে অবশ্যই সেটা। অবশ্যই। আপনার কাছে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে আনরিয়েলিস্টিক কিছু বিষয় কাজ করে, বা পেশেন্ট বা ক্লায়েন্ট যিনি আছেন, যিনি ট্রিটমেন্টটা নিচ্ছেন, তার এক্সপেকটেশন অনেক হাই থাকে, বিশেষ করে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে। এই যে বলা হচ্ছে যে 3 থেকে 4 শেড পর্যন্ত তাদের ব্রাইটনেসটা চলে আসবে, এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই যে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট বা পুরোটা সেশন কমপ্লিট করার পরে আসলে স্কিনের শেড কতটুকু আসলে বাড়তে পারে? এখন তো অনেক রকম অ্যাপ এসেছে, ফিল্টার, ফটো ফিল্টার, এবং সেলেবসদের ছবি দেখে পেশেন্টটা আমাদের কাছে এসে বলে যে ঠিক এরকম আমাদের কমপ্লেক্সন করে দিতে, এই সেলিব্রিটি তো 10 বছর আগে এমন ছিল, এখন কেন এত ফেয়ার হয়েছে। আমাকেও গ্লুটাথিয়ন বা আইভি ড্রিপের মাধ্যমে আমাকে এভাবে কমিয়ে মানে টোনটাকে আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি পেশেন্টকে বলি যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা টেক্সচার এবং টোন থাকে। আমরা যখন এক্সামিন করি পেশেন্টকে, হাতের এই জায়গাটা, এটা হচ্ছে তার আসল কমপ্লেক্সন, এই টোনটাই তার আসল টোন। সে আইভি ড্রিপ, গ্লুটাথিয়ন, স্কিন রিজেনারেশন যত ট্রিটমেন্টই নিক না কেন, এর থেকে বেশি কিন্তু সম্ভব না। আবার আরেকটা ব্যাপার, আইভি ড্রিপ গ্লুটাথিয়ন নিচ্ছে কিন্তু সেই সাথে সে কোনো লাইফস্টাইল মেনটেন করছে না, সানস্ক্রিন ব্যবহার করছে না, স্কিন কেয়ার করছে না, তার লাইফস্টাইল স্ট্রেসটাকে সে কন্টিনিউ করছে, রাত জাগছে, পুয়ার স্লিপ কোয়ালিটি, স্ট্রেস লেভেল, সেক্ষেত্রে তার রিজেনারেশন অনেক স্লো হবে, তার রেজাল্ট কিন্তু সেভাবে আসবে না। এবং অনেকে ভাবে কি 2টো 4টা 6টা ট্রিটমেন্টের পরেই তাকে আমরা একেবারে ফেয়ার থেকে ফেয়ারার বানিয়ে দেব, এটাও সম্ভব না। এগুলি হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। আর এ সকল ক্ষেত্রে সবার আগে রেসপেক্ট করতে হবে আমাদের হরমোনকে। হরমোন কিন্তু আমাদের বিউটি কন্ট্রোলার, হিডেন বিউটি কন্ট্রোলার, এটা আমরা জানি না। এটি আমাদের কোলাজেন তৈরি করে, কোলাজেন ব্রেকডাউন করে, এটি মনিটর করে আমরা কতখানি হাইড্রেটেড থাকবো, এটি মনিটর করে আমাদের স্লিপ সাইকেলকে এবং সেই সাথে আমাদের বিউটি ফ্যাক্টরগুলোকে। তো সেক্ষেত্রে আমাদের হরমোনকে ইরিটেট না করে রেসপেক্ট করতে হবে। এই হরমোন লেভেলটাকে আমরা যেন ব্যালেন্সে রাখতে পারি, সেটার জন্য আসলে আমরা কি কি করতে পারি? আমরা সবসময় হ্যাপি হরমোনের কথা বলি, ডোপামিন, সেরোটোনিন। একটা হরমোন আছে কর্টিসল, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি। কিন্তু এই স্ট্রেস হরমোনটাকে ব্যালেন্স রাখতে হয়, কারণ ব্যালেন্সড স্ট্রেস হরমোন আসলে কি রাইট টাইমে রাইট অ্যামাউন্ট প্রোডাকশন। মানে কর্টিসল সকালবেলা থাকে অনেক পিকে, দুপুরের দিকে একটু কমতে থাকে, রাতে থাকে একেবারে লো লেভেল। তো এই কর্টিসল আমাদের সকালবেলা রাখে এনার্জাইজড, দুপুরে রাখে ফোকাসড, মেটাবলিজমটাকে আমাদের ফাস্ট করে, এবং রাতে আমাদেরকে রাখে রিল্যাক্স। আর এই কর্টিসলকে বাড়তে দেওয়া যাবে না, কমতে দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে। এবং সে কারণে 3টি মূলমন্ত্র আমাদেরকে, প্রপার নিউট্রিশন, যেটাকে বলা হয় যে হরমোন ফ্রেন্ডলি নিউট্রিশন, আমাদেরকে নাটস, সিডস, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খেতে হবে, বডিকে রেস্ট দিতে হবে। অ্যালাউ ইউর বডি টু রেস্ট, সেটা হচ্ছে কোয়ালিটি রেস্ট, ফিজিক্যাল রেস্ট, সোশ্যাল রেস্ট, মেন্টাল রেস্ট, কাজের মাঝে মাঝে বিরতি নেওয়া, এবং সেই সাথে থার্ড কম্পোনেন্ট হচ্ছে এক্সারসাইজ, মানে এক্সারসাইজ ইন ব্যালেন্স। আমাদের বডি যতটুকু পারমিট করবে এবং আমাদের যতটুকু সুবিধা আমাদের আয়ত্তের মধ্যে আছে, এভাবে আমরা এক্সারসাইজ করব। আপনি হাঁটতে পারেন, আপনি সাইক্লিং করতে পারেন, আপনি লিফটের জায়গায় সিঁড়ি দিয়ে উঠতে পারেন, এবং অফিসে বসে বসে আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মাইন্ডফুলনেস হ্যাবিট এবং মাইন্ডফুলনেস ক্লিনিং ইটিং হ্যাবিটেরও প্র্যাকটিস করতে পারেন। আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। খুব হাইপড একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ফিলার, অনেকে চিন ফিলার করে থাকে, লিপ ফিলার করে থাকে, এই ধরনের কোনো ক্লায়েন্ট কি আপনি ডিল করেছেন কিনা? ফিলার হচ্ছে ভলিউম রিস্টোর করে, আমাদের সময়ের সাথে বয়সের সাথে যে ভলিউমটাকে লস হয় সেটাকে রিস্টোর করে। আর সেটি আমরা নোজ, লিপস, চিন, চিকবোন, আন্ডার আই এ সকল জায়গায় করে থাকি। তো ফিলারের ক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকগুলো আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে,
সেখানে আমি হঠাৎ করে দেখলাম যে একজন ক্লায়েন্ট এসেছে, তার আন্ডার আই ব্যাগ ডেভেলপ করেছে, মানে অনেক সোয়েলিং, এবং সেখানে পিগমেন্টেড ডট ডট ডট। অস্ট্রেলিয়াতে খুব ভালো ব্র্যান্ডের একটা ফিলার ব্যবহার করেছে। এটা কেন হয়েছে? এখানে পেশেন্টের প্রবলেম ছিল, ডক্টরের না। পেশেন্ট ছিল অ্যালার্জি। ফিলার নিয়ে যাওয়ার পরে যে ফুডগুলোতে তার অ্যালার্জি ছিল সে খাবারগুলো ইনটেক করেছে এবং অ্যালার্জিক রিয়াকশনে তার এ ধরনের ডেভেলপ করেছে কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে পেশেন্টকেও কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে। ডক্টর যখন তাকে কাউন্সেলিং করবে, তার যে মেডিকেল ইস্যুস বা তার কোনো অ্যালার্জি আছে কিনা এগুলো কিন্তু আমরা কাউন্সেলিংয়ের সময় জেনে নিই পেশেন্টের কাছে। তো পেশেন্ট হাইড করেছিল, এই ফলশ্রুতিতে সেটা ডেভেলপ করেছে। এটা পেশেন্টের প্রবলেম। ফিলারের সাইড ইফেক্ট হিসেবে আমি যেটি পেয়েছি, প্রথমে ইনফেকশন পেয়েছি, সেটি হচ্ছে নোজের জায়গাটা ভীষণ ভাস্কুলার, এখানে স্টেরাইল টেকনিকে করেনি, এর ফলে সেখানে ইনফেকশন ডেভেলপ করেছে এবং সেখানে ব্লিস্টার ডেভেলপ করেছে। পরবর্তীতে পেশেন্ট তো প্যানিক ছিল, অরিড ছিল, এটা কিন্তু তার সেলফ যে স্টিম সেটাকে তো কমিয়ে দিয়েছে এবং মেডিকেল কমপ্লিকেশন হয়েছে। আচ্ছা, আরেকটা ফিলারের কমপ্লিকেশন বলি, যে চিন অ্যাসিমেট্রি, মানে ওভারফিল করে ফেলেছে এবং তার ফেশিয়াল ম্যাট চেঞ্জ হয়ে গেছে। তার যে কনফিডেন্স বুস্ট করার কথা ছিল সেটি তো বুস্ট হয়নি, একটা আনন্যাচারাল লুক। এবং আরও পেয়েছি ফিলারের ক্ষেত্রে কমপ্লিকেশন, বাম্প বা লাম্প। ফিলারে কিন্তু অনেক রকম ধরন আছে, ডিফারেন্ট স্ট্রেংথে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে পাওয়া যায়। যেমন স্মাইল লাইনে আমরা এক ধরনের ফিলার ব্যবহার করি, আমরা জ লাইনে এক ধরনের ফিলার ব্যবহার করি, নোজে এক ধরনের ফিলার ব্যবহার করি, বা আন্ডারে এক ধরনের ফিলার ব্যবহার করি। তো সেক্ষেত্রে স্মাইল লাইনে তারা ভলিউম টাইপের ফিলার ব্যবহার করেছে, রিস্টোর করে, সেখানে লাম্প বা বাম্প তৈরি হয়েছে। হাইড্রোলাইজ দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করার পরেও পেশেন্ট অনেক দিন সাফার করেছে। এক্ষেত্রে আসলে ফিচারে কি কি ধরনের অসুবিধা তার হতে পারে? প্রথমত তো কনফিডেন্স বুস্টটা যেখানে হওয়ার কথা সেটা তার লো হয়ে গেল, সেলফ স্টিম, পেশেন্ট প্যানিক থাকে, অরিড থাকে। আর ইনফেকশন হয়ে গেলে সেটা তো আপনি জানেন যে ফেসের অ্যাসিমেট্রি এবং সেটি অনেক মানে এটা ভয়াবহ অবস্থায় যায়, তার এটা থ্রেটেনিং আকাইন্ডটা। তো সেক্ষেত্রে আমার দর্শকদের প্রতি মেসেজ থাকবে, আপনারা যখন এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টটি অ্যাভেল করতে চান, আপনারা অনেক সময় দেখা যায় কি কোনো জায়গায় একটু প্রাইস, মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তারা এই সকল সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু এক্সপেন্সিভ। সেক্ষেত্রে বাজেটের সাথে কম্প্রোমাইজ না করে কোয়ালিটিটা দেখবেন এবং অবশ্যই স্কিল প্রফেশনালের কাছে একটি অথেন্টিক জায়গা থেকে সার্ভিসটি নেওয়ার চেষ্টা করবেন, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ছাড়া। আমার এজিং প্রসেসটাকে আমি একটু ডিলে করতে চাই, আমার তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমার কত বছর বয়স থেকে ট্রিটমেন্টগুলো নেওয়া উচিত বলে আপনি সাজেশন দিবেন? সাধারণত 25-এর পর থেকে যেহেতু আমাদের কোলাজেনটা স্লো হয়, আমাদের বডির এনএডি যে ন্যাচারাল কোএনজাইম এটাকে ড্রপ করতে থাকে এবং আমাদের বডির মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিয়ন লেভেল কমতে থাকে, 25 থেকে আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো শুরু করতে পারি। রিজেনারেটিভ মেডিসিন দিয়ে শুরু করতে পারি, কারণ এগুলো একেবারে ন্যাচারাল, এগুলো প্রিভেন্টিভ, কারণ এগুলো রিজেনারেশনের মধ্যে সেল রিপেয়ার করে, ডিএনএকে সিনথেসিসের মাধ্যমে আমাদের এজিং প্রসেসটাকে স্লো করে, রিঙ্কেলকে স্লো করে। আর বোটক্সের ক্ষেত্রে 25 বছরে কেউ যদি ম্যাসেটার মাসেল যেমন কারেকশন করতে চায়, নোজটাকে একটু শার্প করতে চায়, করতে পারে। 30 বা 35-এ তার যদি রিঙ্কেল আসে, সেই ফাইন রিঙ্কেলকে সে ইরেজ করতে পারে, বা 35-এ তার পরবর্তীতে যদি রিঙ্কেলগুলো না আসে, প্রোফাইলেকটিক হিসেবে শুরু করতে পারে। আর থ্রেড লিফট, এটি হচ্ছে স্কিনকে টাইটেনিং এবং টোনিংয়ে হেল্প করে, অনেক সময় কিছু ক্ষেত্রে স্মাইল লাইনে ভলিউমও দেয়। তবে থ্রেড লিফটের ক্ষেত্রে আমার সাজেশন, এটি অবশ্যই আপনি আপনার প্রফেশনালের সাথে কাউন্সেলিং করে আপনার আপনার ফেসের ডায়াগ্রাম এবং ম্যাপ অনুযায়ী কী ধরনের থ্রেড আপনি ব্যবহার করবেন সেভাবেই আপনি করবেন। আর অনেক সময় কিন্তু মিসপ্লেসড কারণে থ্রেডের অ্যাসিমেট্রি দেখা দেয়, মানে মিসপ্লেসড থ্রেড দিচ্ছে, সেখানে অনেক সময় ভিজিবল থ্রেডও আমরা দেখি, যেহেতু স্কিলড প্রফেশনাল কাছে সে করছে না। এবং অনেক সময় এখানেও স্টেরাইল এনভায়রনমেন্ট মেনটেন না করলে ইনফেকশন দেখা দেয়। আমরা এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন। সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন ই যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে। এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন। মেলাজমা বা মেচতার ক্ষেত্রে অ্যাসিডিক ট্রিটমেন্টের কত অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে? অ্যাসিডি ট্রিটমেন্টটা তো আমরা সবসময় অ্যালাইন করি ওয়েলনেসের সাথে, তাকে লাইফস্টাইল কারেকশন, সেই সাথে টপিক্যাল কিছু স্কিন কেয়ার রুটিন এবং অ্যাডভান্স অ্যাসিডিক ট্রিটমেন্ট। তো অ্যাডভান্স অ্যাসিডিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল সাজেস্ট করি, সেটি স্কিনের টাইপ অনুযায়ী এবং মেলাজমার ডেপথ অনুযায়ী। এছাড়া মেজোথেরাপি একটি ওয়ান্ডারফুল সলিউশন। এছাড়া এনএডি মেজোথেরাপি, আচ্ছা, যেখানে এনএডি সলিউশন এবং এনএডি বুস্টিং কম্পোনেন্ট যেমন এনএমএম, তারপর নিয়াসিনামাইড, পিডিআরএন, পেপটাইড, হ্যালোনিক অ্যাসিড, এগুলোর একটা ককটেইল থাকে যেগুলো স্কিনকে রাখে প্লাম্প, আমাদের ডিএনএ রিপেয়ার মেকানিজমটাকে ফাস্ট করে, সার্টিন অ্যাক্টিভেট করে, কোলাজেন ইলাস্টিনকে বুস্ট করে। এর ফলে স্কিনে যে মেলানিন নামক কারণেই তো আমাদের মেলাজমাটা হয়, সেটি তৈরিটা কম হয় এবং ব্যালেন্স থাকে। কারণ একটা ব্যালেন্স মেলানিনও কিন্তু আমাদের জন্য দরকার। মেলাজমাটা কমানোর জন্য লেজার ট্রিটমেন্ট আসলে কতটুকু কার্যকর? পিগমেন্টেশন রিডাকশন লেজারের মাধ্যমে আমরা মেলাজমা কমাতে পারি, বাট সেক্ষেত্রে স্কিন টাইপ এবং টোনের একটা ব্যাপার কাজ করে। সেভারাল সিটিং দরকার। অনেকে ভাবে যে একটা ট্রিটমেন্টের মাধ্যমে এটা ইরেজ হয়ে যাবে, এবং ইকুইপমেন্টটাকে ওয়েল ইকুইপড হতে হবে। প্যারামিটারের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আবারও যেহেতু আমরা অ্যাওয়ারনেস এবং সতর্কতা নিয়ে বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে একজন পেশেন্ট এসেছে, উনি দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট করে এসেছে এবং বার্ন হয়েছে। উনি মেলাজমা রিডাকশনের জন্য পিগমেন্ট রিডাকশন লেজার করেছে। সেখানে তাকে 2 সপ্তাহ পর 4টি সেশনের কথা বলা হয়েছে। যেহেতু ওনার সম্ভব হয়নি, উনি 2টি সেশন নিয়ে চলে এসেছে। এরপরে তাকে আফটার কেয়ারের জন্য সান এক্সপোজার থেকে দূরে থাকতে বলা হয়েছে। উনি ভেবেছে দেশের বাইরে গেছেন, উনি এনজয় করেছেন ওনার ভেকেশন, উনি বিচে গেছেন। অর্থাৎ আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট নিলে হবে না, সেটার মেনটেনেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাস্থেটিক ট্রিটমেন্টে আসলে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে, এবং আবারও ধন্যবাদ। অনেক ভালো লাগলো সকলের সাথে থাকতে পেরে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাঁটুর ব্যথাকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা জন্মগত কারণ আছে, আমাদের আঘাতজনিত কারণ আছে, উঠতি বয়সে মানুষ খেলাধুলা করে তখন হাঁটুতে ব্যথা পায়, তারপরে স্থূলতা একটা কারণ আছে, যাদের ওয়েট বেশি এবং যাদের এন্ডোক্রাইন বা হরমোনাল সমস্যা আছে তাদের হাঁটু ব্যথা হয়। নারীদের বেশি দেখা যায়, যাদের আর্লি যাদের
মেনোপজ হয়, সেই কারণে হাঁটুর ব্যথা হয়। এবং সবচেয়ে বেশি কারণ যেটা বয়সের কারণে, যেটা হাঁটুর ক্ষয় বলি আমরা, যেটা অস্টিওআর্থ্রাইটিস বলি, সে কারণেও আমাদের হাঁটুর ব্যথা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।